যখন একটা পুকুরে একের পর এক বাচ্চা, বৃদ্ধ ও যুবকরা হারিয়ে যেতে থাকে, সবাই দৌড়ে আসো, আজকেও পুকুরে একটা বাচ্চার লাশ ভেসে উঠেছে। একটা বৃদ্ধের চিৎকারে গ্রামের অনেকে দৌড়ে আসলেন পুকুরের কাছে। সেখানে এসে সবাই দেখেন সত্যি পুকুরের মাঝখানে একটা বাচ্চার লাশ ভেসে উঠেছে। কিন্তু অবাক করা বিষয় হলো, এই বাচ্চাটি আজ থেকে 7 দিন আগে এই পুকুরে ডুবে মারা গিয়েছিল। আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে, 7 দিন আগে মারা যাওয়া বাচ্চার লাশটি এতদিন কোথায় ছিল? এই প্রশ্নের উত্তর কারো কাছে নেই। এই পুকুরটা সাধারণ কোনো পুকুর না, এটাকে এখন অনেকেই ভুতুরে পুকুর বলে চেনে। ভুতুরে নামটা কেন হলো শুরু থেকে বলি। কয়েক মাস আগের কথা। এই পুকুরটা অন্য সব পুকুরের মতো নর্মাল ছিল। সবাই গোসল করত, কাপড় ধুত। একদিন হয় কি, পুকুরে গোসল করতে নামে 2টা 6-7 বছরের বাচ্চা দুটো গোসল করে নামার পর তাদের আর খুঁজে পাওয়া যায় না। দুটো বাচ্চা এভাবে পানিতে ডুবে মারা যাবে, এটা গ্রামের অনেকেই মানতে না পেরে সবাই পুকুরে নেমে পড়ে আর ডুবে ডুবে বাচ্চা দুটোকে খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর যখন তাদের কোনো খোঁজ পাওয়া যায় না, তখন চিন্তা করেন পুকুরে জাল ফেলা হবে। যেই কথা সেই কাজ, কয়েকটা জাল এনে ফেলা হয় পুকুরে। কিন্তু এবারও বাচ্চা দুটোর কোনো খোঁজ পাওয়া যায় না। এমন অবস্থায় সেই বাচ্চা দুটোর পরিবার অনেক ভেঙে পড়ে। সবাই কান্নাকাটি শুরু করে। ফুটফুটে দুটো বাচ্চা এভাবে পুকুরে ডুবে মারা যাবে, বিষয়টা যেন মানাই যাচ্ছে না। ডুবে আর জাল ফেলে যখন বাচ্চা দুটোর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, তখন কয়েকজন মিলে চিন্তা করেন ডুবুরি নিয়ে আসবেন। তো কথা মতো কিছুক্ষণের মধ্যেই 2জন ডুবুরিকে নিয়ে আসা হয়। ডুবুরে সেখানে এসে পুকুরে নেমে পড়ে। এভাবে প্রায় 1 ঘন্টা খোঁজাখুঁজির পর সেই ডুবুরি দুটো জানায়, এই পুকুরে কোনো ছেলে নেই, আমরা পুরো পুকুর খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। কথাটা বলে ডুবুরি দুজনেই চলে যায়। নিজেরা ডুবে দেখা হলো, জাল ফেলা হলো, এমনকি ডুবুরি নিয়ে এসেও খোঁজা হলো, কিন্তু বাচ্চা দুটো কোথায়? বাচ্চা দুটোকে না পেয়ে গ্রামে নেমে আসে শোকের ছায়া। এদিকে বাচ্চা হারানো পরিবারের লোকেরা কেঁদেই চলেছে। এই দেখে সবাই মিলে চিন্তা করলো, পুকুর সেচে সব পানি ফেলানো হবে। পুকুর সেচ করলে তো বাচ্চা দুটোকে পাওয়া যাবে। কথা মতো পুকুরে মেশিন সেট করা হয় আর পানি সেচ করার কাজ শুরু করা হয়। কিন্তু অবাক করা ঘটনা, পানি সেচ করা হচ্ছে ঠিকই, কিন্তু পুকুরে পানি একটুও কমছে না। এভাবে ঘন্টার পর ঘন্টা পানি সেচ করার পরও পুকুরের 1 ফোঁটা পানিও যখন কমছে না, তখন সবাই বুঝতে পারে এই পুকুরে কোনো সমস্যা আছে। সবাই বুঝতে পারেন পুকুরে ভুতুরে কিছু থাকায় এই বাচ্চা দুটোকে পাওয়া যাচ্ছে না। কোনো উপায়ে বাচ্চা দুটোর খোঁজ না পেয়ে সবাই হাল ছেড়ে দেন। এরপর থেকে সেই পুকুরকে সবাই ভুতুরে পুকুর বলে ডাকতে থাকে। এর মাঝে কেটে যায় 7টা দিন। 7 দিন পর ওই বাচ্চা দুটো লাশ পুকুরের উপরে ভেসে ওঠে। বাচ্চা দুটো লাশ পাওয়ায় গ্রামে নেমে আসে শোকের ছায়া। এরপর থেকে অনেকেই পুকুরটিকে এড়িয়ে চলত। মাঝে মধ্যে কেউ সাহস করে পুকুরে গোসল করতে নামলেই তাকে আর খুঁজে পাওয়া যেত না। কয়েকদিন পর পাওয়া যেত তার মৃত লাশ। এরকম করে সেই পুকুরে পড়ে মারা গেছে অনেক বাচ্চা, যুবক ছেলে, এমনকি বৃদ্ধ লোকও। আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে, পুকুরে কেউ মারা গেলে তাকে খুঁজে পাওয়া যায় না কেন, আর সেই পুকুরে কয়েকদিন পর তার লাশই বা ভেসে ওঠে কেন? শুনুন তাহলে। একবার সেই গ্রামের মেম্বারের বাড়িতে ঘুরতে আসে মেম্বারের ছেলের শহরে একটা বন্ধু। ছেলেটা শহরের হওয়ায় ভূত প্রেত এগুলো একদমই বিশ্বাস করত না। মেম্বারের ছেলে ওর শহরের বন্ধুকে অনেক না করার পর ছেলেটা কোনো কথা না শুনে নেমে পড়ে সেই ভুতুরে পুকুরে। পুকুরে নেমে গোসল করার এক সময় হঠাৎ করে ছেলেটা পানিতে ডুবে যায়। মনে হলো পানির নিচ থেকে কেউ হ্যাঁচকা টান দিয়ে পানির নিচে টেনে নিয়ে গেছে। এই দৃশ্য আবার পুকুরের ওপর থেকে মেম্বারের ছেলে দেখে চিৎকার করতে থাকে। মেম্বারের ছেলের চিৎকারে আশেপাশে অনেক দৌড়ে আসে আর সব ঘটনা শোনে। মেম্বারের ছেলের মুখে ঘটনা শুনে সবাই বলতে থাকে, হায় হায়, তুমি জানো না এটা ভুতুরে পুকুর, এখানে কেউ গোসল করতে নামলে তাকে ফিরে পাওয়া যায় না। সবার কথায় মেম্বারের ছেলে বলে, আমি তো ওকে অনেকবার মানা করেছি, কিন্তু ও তো আমার কোনো কথাই শুনল না। এদিকে আস্তে আস্তে ব্যাপারটা পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। মেম্বার সাহেবের কানেও খবরটা যায়। মেম্বার এই খবর শোনার সাথে সাথে সেই পুকুর পাড়ে এসে উপস্থিত হন। ব্যাপারটা কেমন হয়ে গেল? শহর থেকে একটা ছেলে ঘুরতে আসছে, এখন সেই ছেলেকে যদি খুঁজে না পাওয়া যায় তাহলে তার মা বাবাকে কি জবাব দেব? কথাটা বলে মেম্বার তার কর্মীদের হুকুম করে, এই যাও, জাল নিয়ে আসো, ডুবুরিকে খবর দাও। মেম্বার সাহেবের এমন কথায় গ্রামের অনেকে মেম্বার সাহেবকে বলেন, মেম্বার সাহেব, ডুবুরি ডেকে কোনো লাভ নেই, জাল ফেলেও কোনো লাভ হবে না, আসল ব্যাপার অন্য কোথাও। এই বলে সবাই মেম্বার সাহেবকে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বললেন। মেম্বার সাহেব যে এই বিষয়টা একদমই জানত না তা কিন্তু না।
একটু একটু জানত। যাই হোক, তাহলে উপায়? মেম্বার সাহেবকে চিন্তিত দেখে অনেকেই বললেন, মেম্বার সাহেব, আপনি বরং কোনো হুজুর বা কবিরাজ নিয়ে আসেন, কারণ এখানে ভুতুরে কোনো ব্যাপার আছে। সবার কথায় মেম্বার আর কথা না বাড়িয়ে কয়েকজনকে বললেন একজন কবিরাজ নিয়ে আসতে। মেম্বারের কথায় কয়েকজন গিয়ে বেশ কিছুক্ষণ পর একজন কবিরাজকে ডেকে নিয়ে আসলেন। কবিরাজ সেখানে এসে পুকুরের চারিদিকে ঘুরে পুকুরের মাঝখানে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে মেম্বার সাহেবকে বললেন, মেম্বার সাহেব, এখানে তো ভয়ঙ্কর কিছুর উপস্থিতি টের পাচ্ছি। সত্যি বলতে আমি এই কাজ করতে পারবো না, আপনারা অন্য কাউকে নিয়ে আসুন। এই কথাটা বলে সেই কবিরাজ চলে যান। কবিরাজ চলে যাবার পর সবাই ভাবতে থাকেন, আসলেই পুকুরে ভয়ঙ্কর ভুতুরে কিছু আছে। কবিরাজ তো চলে গেল, এখন উপায়? এদিকে কবিরাজ চলে যাওয়ায় মেম্বার হতাশ হয়ে বসে রইলেন। মেম্বারের এমন অবস্থা দেখে গ্রামের এক মুরব্বী বললেন, মেম্বার সাহেব, আমার জানা এক হুজুরের খোঁজ আছে। উনি একজন পীর, তিনি খুব ধার্মিক মানুষ। উনি সাধারণত কোথাও যেতে চান না, ওনার বাসা অনেক দূরে। আমার মনে হয় ওনাকে নিয়ে আসতে পারলে সমস্যা সমাধান হবে। লোকটার কথায় মেম্বার চিন্তা করলেন উনি নিজে যাবেন সেই বড় পীর সাহেবকে নিয়ে আসতে। যেই কথা সেই কাজ। মেম্বার কয়েকজনকে সাথে করে নিয়ে রওনা করেন সেই পীর সাহেবের উদ্দেশ্যে। এভাবে কেটে যায় একটা দিন। একদিন পর মেম্বার ওই পীর সাহেবের কাছে গিয়ে ওনাকে সব ঘটনা খুলে অনেক অনুরোধ বিনোরোধ করে গ্রামে নিয়ে আসেন। গ্রামে বড় পীর সাহেব আসছেন, এটা দেখতে গ্রামের সবাই পুকুর পাড়ের চারিদিকে ঘিরে ধরেছে। কি হয় একটা টান টান উত্তেজনা। যাই হোক, সেই পীর সাহেব পুকুর পাড়ে এসে মেম্বার সাহেবকে বললেন, মেম্বার সাহেব, আমাকে একটা কলাপাতা এনে দেন তো। পীর সাহেবের কথা মতো ওনাকে একটা কলাপাতা এনে দেয়া হয়। কলাপাতা ওনাকে দেওয়ার পর সবাই দেখতে থাকেন হুজুর বিড়বিড় করে কি জানি পড়তে থাকেন, আর গ্লাসের মধ্যে থাকা পানি ওই কলাপাতার উপরে ছিটিয়ে দেন। এভাবে 2-3 মিনিট চলার পর পীর সাহেব মেম্বার সাহেবকে বলেন, মেম্বার সাহেব, আমাকে এই পুকুরে নামতে হবে। আমি সব ঘটনা আপনাদের পরে খুলে বলছি। আপনারা শুধু এটা জেনে রাখুন, গতকাল এই পুকুরে ডুবে যাওয়া ছেলেটি মারা যায়নি, বেঁচে আছে। ছেলেটি বেঁচে আছে কথাটা শুনে সেখানে থাকা শত শত মানুষ সবাই অবাক। একদিন আগে পানিতে ডুবে যাওয়া ছেলেটি বেঁচে থাকে কিভাবে? এদিকে পীর সাহেব মেম্বারকে বলেন, মেম্বার সাহেব, মোটা শক্ত একটা রশির ব্যবস্থা করুন। ওনার কথায় মেম্বার সাহেব দ্রুত মোটা শক্ত বড় দেখে একটা রশির ব্যবস্থা করল। রশি এনে পীর সাহেবকে দেয়া হয়। রশিটা নিয়ে পীর সাহেব রশির একটা দিক ওনার কোমরে শক্ত করে বেঁধে ফেলেন, আর রশির অন্য দিক কয়েকজনকে ধরে থাকতে বলেন। পীর সাহেব কোমরে রশি বেঁধে মেম্বার সহ আশেপাশে সবাইকে বলে, সবাই শোনেন, আমি এখন পুকুরে নামব। নেমে পুকুরের মাঝখানে একটা ডুব দিব। এই যে আমি ডুব দিব, এতে কেউ চিন্তা করবেন না। আমি যতক্ষণ না রশিটা টান দেব ততক্ষণ কেউ পুকুরে নামবেন না। আমি আমার কোমরে বাঁধা রশিটা টান দেবার সাথে সাথে আপনারা রশির আরেকটা মাথা ধরে টেনে আমাকে উপরে তুলবেন, ঠিক আছে? এই বলে বিসমিল্লাহ বলে সেই পীর সাহেব পুকুরের মাঝখানে গিয়ে একটা ডুব দেন। এদিকে পুকুরের চারিদিকে সবাই অবাক দৃষ্টিতে পুকুরের দিকে তাকিয়ে থাকে। কি হয় এভাবে 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট চলে যায়। পীর সাহেবের কোনো খোঁজ পাওয়া যায় না। পীর সাহেবের এমন কাণ্ডে সবাই ভাবতে থাকে, পানির নিচে এতটা সময় ডুবে আছে কি করে? এভাবে প্রায় 30 মিনিট পর সবাই রশিতে টান অনুভব করেন। রশিতে টান অনুভব হবার সাথে সাথে সবাই রশিটা ধরে টানতে থাকে। টানতে টানতে একসময় পীর সাহেব পানির উপরে ভেসে উঠে সাথে নিয়ে আসে গতকাল পানিতে ডুবে যাওয়া সেই ছেলেটাকে। পীর সাহেব ছেলেটাকে নিয়ে ভেসে ওঠায় কয়েকজন তাড়াহুড়ো করে পুকুরে নেমে পীর সাহেব ও ছেলেটাকে উপরে তুলে নিয়ে আসে। উপরে উঠে পীর সাহেব মেম্বার সাহেবকে বলেন, মেম্বার সাহেব, ছেলেটা জ্ঞান হারানো অবস্থায় আছে, ওকে বাড়িতে নিয়ে গিয়ে জ্ঞান ফেরান। পীর সাহেবের কথায় কয়েকজন ছেলেটাকে নিয়ে বাড়িতে চলে যান। এদিকে গ্রামের সবাই পীর সাহেবকে ঘিরে ধরে। তখন মেম্বার সাহেব পীর সাহেবকে প্রশ্ন করেন, পীর সাহেব, আপনি পুকুরে এতক্ষণ ডুবেছিলেন কিভাবে? আর ছেলেটাই বা কাল থেকে পুকুরে ডুবে থেকে বেঁচে আছে কিভাবে? ব্যাপারটা খুলে বলেন তো। তখন পীর সাহেব সব ঘটনা সবাইকে খুলে বলে। পীর সাহেব বলে, এই পুকুরে একটা ভয়ঙ্কর শক্তিশালী জিন তার পরিবারকে নিয়ে বসবাস করে। এর আগে এই পুকুরে গোসল করতে নেমে যারাই মারা গিয়েছিল সবাইকে এই জিনটাই মেরে ফেলত। মূলত এই পুকুরে গোসল করতে নামায় সে জিন ও তার পরিবারে ডিস্টার্ব হয়, তাই রেগে সে জিনটা পুকুরে নামার সবার ক্ষতি করে। এই পুকুরে কেউ হারিয়ে গেলে তাকে জাল ফেলে বা ডুবুরি দিয়ে খুঁজে পাওয়া যাবে না, কারণ জিনদের জগৎ অন্যরকম হয়। জিনটা এই পুকুরে বসবাস করে ঠিকই, কিন্তু কেউ দেখতে পাবে না। আমি আমার সাথে থাকা বন্ধু জিনের মাধ্যমে বিষয়টা জেনে পুকুরে নেমেছি। আমি পুকুরে ডুব দিয়ে সে জিনটার কাছে গিয়ে ওর সাথে কথা বলি। আমি জিনটার কাছে গিয়ে দেখি ছেলেটা জিনটার কাছে বন্দী। আমি ছেলেটাকে মুক্তি দেবার কথা বললে সেই জিনটা ছেলেটাকে ছাড়তে কোনোভাবে রাজি হয় না। জিনটা বলেছিল ছেলেটা পুকুরে নেমে গোসল করায় তাদের অনেক ডিস্টার্ব হয়, তাই ছেলেটাকে ধরে নিয়ে গেছে, ওকে মেরে ফেলবে।
ছেলেটাকে মেরে ফেলবে শুনে আমি ওই জিনটাকে অনেক অনুরোধ করতে থাকি। আমাদের মাঝে অনেক কথা হয়, অনেক তর্কাতর্কি হয়। জিনটার সাথে অনেক তর্কাতর্কির এক পর্যায়ে সে জিনটা ছেলেটাকে একটা শর্তে ছেড়ে দিতে রাজি হয়। পীর সাহেবের মুখে কথাগুলো শুনে মেম্বার বলেন, কি শর্ত? তখন পীর সাহেব বলেন, একদমে একটা কালো গরু ও একটা কালো খাসি ওকে দিতে হবে, এর বিনিময়ে ছেলেটাকে ছেড়ে দিবে। আমি এই শর্তে ছেলেটাকে নিয়ে আসছি। পীর সাহেবের কথাগুলো শুনে গ্রামের সবাই অবাক। এরকম ঘটনাও তাহলে ঘটে? এদিকে মেম্বার সাহেব পীর সাহেবকে বলেন, আমার ছেলের বন্ধুকে ফিরে পেয়েছি। ও মারা গেলে আমার মান সম্মান কমে যেত, ওর মা বাবার কাছে কোনো জবাব দিতে পারতাম না। আমি ওই জিনটার কথা মতো একটা গরু ও একটা ছাগল দিতে রাজি। বলুন কখন আর কবে দিতে হবে? মেম্বার সাহেবের কথায় পীর সাহেব বলেন, কাল রাত 12টার পর একটা কালো রঙের গরু আর একটা কালো খাসি এই পুকুর পাড়ে ছেড়ে দিয়ে যাবেন, এতেই হবে। আর হ্যাঁ, সবাই শোনেন, পারলে এই পুকুরটাকে সবাই ত্যাগ করেন, এখানে গোসল করায় কোনো দরকার নেই। কথাটা বলে সেই পীর সাহেব সেখান থেকে চলে যান। এরপর থেকে গ্রামের সবাই পুরোপুরিভাবে সেই পুকুরকে ত্যাগ করে। আজও পুকুরটা আছে, কিন্তু পরিত্যক্তভাবে। এটা একটা কাল্পনিক গল্প মাত্র। গল্পটা এমনভাবে লেখা, অনেকেই সত্যি ভাবতে পারেন। আজকের এপিসোডটা 2টা গল্প নিয়ে সাজানো। আপনাদের কোন গল্পটা সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমার দ্বিতীয় গল্পে তথা শেষ গল্পে। কিরে সবুজ, রনি কোথায়? কালকে সারাদিন দেখলাম না, অসুস্থ হয়নি তো আবার? কল দিলাম তাও রিসিভ করলো না। আমার কথা শুনে সবুজ বলল, তা তো জানি না, ওই তো রনি আসছে। কিরে রনি, কাল কোথায় ছিলি? আড্ডা দিতে আসলি না? কাল সন্ধ্যায় পূর্বপাড়ার স্কুলে অনুষ্ঠান হয়েছিল। উফ, গানগুলো খুবই ভালো লাগছিল রে। তোর গার্লফ্রেন্ডকে তো দেখেছি ওখানে। সবুজের মুখে কথাগুলো শুনে রনি বলল, আমার গার্লফ্রেন্ড আবার কে? আরে সোনালি। গার্লফ্রেন্ড? ওটা তো মনে মনে ভালোবাসি। সোনালি তো এখনো জানেই না ওকে ভালোবাসি। ওদের কথা শুনে আমি বললাম, এই বাদ দে না এসব। এই রনি, কাল সারাদিন কোথায় ছিলি রে? আরে খালার বাসায় গিয়েছিলাম, খালাতো বোনের জন্মদিন, তাই কাল সারাদিন ওখানে ছিলাম। রাত 12টার পর বাসায় আসছি। ও ভালো, তা খালার বাসায় গিয়েছিলি কে কে? কে আবার? আমি একাই। আরে আর বলিস না, রাত বেশি হওয়ায় তো কোনো গাড়িই পেলাম না, তাই হেঁটে হেঁটেই চলে আসছি। 20 থেকে 25 মিনিটের রাস্তা, তা আবার এমন কি? এত রাতে ভয় করেনি তোর? কিসের ভয়? আমি হলাম এই গ্রামের 1 নাম্বার সাহসী মানুষ, বুঝলি তোরা? আসছে সাহসী মানুষটারে। ওই এত সাহস থাকলে রাত 12টার পর মায়াবী পুকুর পাড় থেকে একবার ঘুরে আয়, দেখি কত বড় সাহসী তুই। সবুজের মুখে কথাটা শুনে আমি বললাম, এই বাদ দে এসব, এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। রনি বলল, আরে থাম তো তুই। কিরে সবুজ, কি বললি? আবার বল, কোথায় যাব? মায়াবী পুকুর পাড়ে? কত বড় সাহস, এবার প্রমাণ হবে। বাজি লাগবি? শোন রনি, মায়াবী পুকুর পাড়ে যে তেঁতুল গাছ আছে, সেই গাছ থেকে তেঁতুল পেরে যদি আনতে পারিস তাহলে তুই জিতে যাবি। যা খেতে যাবি তাই তোকে খাওয়াবো, কিন্তু শর্ত হলো একা যেতে হবে রাত 12টার পর। ঠিক আছে, আমি রাজি। তোদের এবার দেখিয়ে দেব আমি কতটা সাহসী। রনির মুখে কথাটা শুনে বললাম, এই রনি, জেনে শুনে এসব বাজি কেন নিলি বলতো? তুই জানিস না মায়াবী পুকুর সম্পর্কে? দেখ রনি, বাদ দে এসব, ওটা খুবই ভয়ানক জায়গা, ভয় পাবি। দূর, কিসের ভয়? কখনো দেখেছিস কাউকে ভয় পেতে? সবাই শুধু শুনেছে, কেউ ভয় পায়নি। বাপদাদার আমলে কে ভয় পেয়েছে না পেয়েছে সেটা নিয়ে সবাই ভয়ে থাকে, কিন্তু আমি এতটা ভীতু নই, বুঝলি? পাগল হলি নাকি? বাজি রেখে জানিস মায়াবী পুকুর সম্পর্কে ভালো করে? আমি দাদুর মুখে শুনেছি এটা অনেক পুরনো পুকুর। পুকুরটা মানুষের তৈরি নয়, আগেকার মানুষ বলা বলি করতো জিন পরীরা এই পুকুর বানিয়েছে। অমাবস্যার রাতে নাকি পরীরা গোসল করত পুকুরে। আমার দাদুও লুকিয়ে লুকিয়ে দেখেছিল একবার। তাছাড়া ওই পুকুর নিয়ে অনেক ভয়ানক ঘটনা ঘটেছিল। একবার নাকি একই পরিবারের 2 ভাই পুকুরে গোসল করতে নামে, কিন্তু তাদের আর খোঁজ পাওয়া যায় না। তখন তাদের খুঁজতে কয়েকজন লোক নেমে পড়ে পুকুরে। তখন তাদের মধ্যেও 2-3 জন নিখোঁজ হয়ে যায়। তখন থেকে সবাই ভুতুরে পুকুর বলে ওটাকে। রনি বলল, তাই নাকি? বাহ, বেশ মজার ঘটনা তো। সবুজ বলল, আরে নাহিদ, কাকে কি বোঝালি? এ বুঝবে না। এই রনি, তুই তাহলে সত্যি বাজিটা নিলি, তাই না? আমি রাজি। আজকে রাতেই প্রমাণ দিব আমি কতটা সাহসী। আমি বললাম, ওকে, তাহলে দেখি তোর সাহস। এখন তাহলে বাসায় যা, রাতে দেখা হবে, কেমন? এই বলে বাসায় চলে গেলাম যে যার মতো। রাতের খাবার শেষে সবাই আবার এক হলাম। 3 জন এক হতেই আমি বলে উঠলাম, এই রনি, তুই রেডি তো? আমি রেডি। দেখ, আরেকবার ভাব, পারবি তো? রাতের বেলা তুই একা, বিষয়টা আরেকবার ভেবে দেখ। আরে দয়া করে আর ভয়ের কথা বলিস না ভাই, আমি পারবো। ওকে, তবে শোন, ফোনটা সাথে নিয়ে যা, কোনো সমস্যা হলে কল দিবি। আমি ও সবুজ তোর থেকে অনেকটা পেছনে থাকবো। না, পেছনে থাকতে হবে না, তোরা এখানে থাক, আমি গিয়ে তেঁতুল পেরে নিয়ে আসছি। যা, আজকে যদি ভূত তোর ঘাড় না মটকায়, শালা ফালতু কথা বলবি না। তোরা এখানে থাক, আমি চললাম। এ বলে ফোনের লাইটটা জ্বালিয়ে রনি চলতে লাগলেন। রাত 12টা, মানে গ্রামে অনেক রাত।
এত রাতে রাস্তায় একটা পোকাও নেই, চারিদিকটা নীরবতা। রনি হাঁটছে মায়াবী পুকুর পাড়ে যেতে 4 থেকে 5 মিনিট লাগবে মাত্র। রনি আপন মনে হেঁটে চলেছে। হঠাৎ পেছন থেকে একটা আওয়াজ আসলো। রনি পেছনে ফিরে তাকালেন, কিন্তু পেছনে কেউ নেই। মনের ভুল ভেবে হাঁটতে লাগলেন, কিন্তু এবার আশেপাশে গাছগুলোতে সারা শব্দ পেতে লাগলেন। মনে হচ্ছে কেউ গাছের উপর উঠে গাছ ঝাঁকে দিচ্ছে। এবার রনি একটু একটু ভয় পেতে শুরু করলো। আশেপাশে তাকাচ্ছে আর সামনের দিকে হাঁটছে। হঠাৎ হাঁটা বন্ধ করলেন রনি, কারণ তার সামনে সাদা কাপড় পরা কে যেন রাস্তায় দাঁড়িয়ে আছে। তার মুখটা দেখা যাচ্ছে না, কারণ চুলগুলো সামনের দিকে দেয়া, চুল দিয়ে মুখ ঢাকা। রনি এবার সত্যি সত্যি ভয় পেয়ে যায়। বুকের মধ্যে ধুকপুক ধুকপুক করতে থাকে, হার্টবিট বেড়ে যায়। ফোনটা হাতে নিতেই তাড়াতাড়ি করে কল করতে থাকে সবুজ ও আমাকে, কিন্তু তখন নাকি আমাদের দুজনের ফোন বন্ধ ছিল। রনি মনে মনে ভাবছিল এখানে আসায় ভুল হয়েছে, কেন যে বাজি লাগতে গেলাম। ওদিকে সেই সাদা কাপড় পরা অবয়বটি আস্তে আস্তে এগিয়ে আসতে থাকে রনির দিকে। রনি প্রচণ্ড ভয় পেয়ে যায়, মনে মনে ভাবে অনেক হয়েছে, আর না। এই ভেবে রনি পেছন ফিরে একটা দৌড় দেয়। ঠিক তখনই পেছন থেকে আমি বলে উঠি, আরে ভিতু থাম, এটা আমি, ভূত না। আমার কথা শুনে রনি থেমে যায়। পেছনে তাকিয়ে আমাকে দেখে বলে, উফ সত্যি তুই, আমি যে ভয় পেয়েছিলাম বলার মতো না। রনির কথা শুনে বললাম, এই তো সাহস, ওই সবুজ গাছ থেকে নেমে আয়। আমার কথা শুনে সবুজ গাছ থেকে নেমে এসে হাসতে হাসতে বলল, কিরে সাহসী বীর, এই তো সাহস। সবুজের মুখে কথাটা শুনে রনি বলল, তোরা আমাকে মিছে মিছে ভয় না দেখালে আমি ঠিকই মায়াবী পুকুর পাড়ে গিয়ে তেঁতুল গাছ থেকে তেঁতুল পেড়ে আনতাম। জবাবে আমি বললাম, হো তাই নাকি, হয়েছে, আপনার আর সাহস দেখাতে হবে না, চলেন বাসায় যাই। আমার কথা শুনে রনি বলল, আরে শোন, এতদূর যেহেতু আসছি, ওই তো সামনে মায়াবী পুকুর, এত কাছে এসে ঘুরে যাব নাকি, চল 3 জনই যাব আর তেঁতুল পেড়ে নিয়ে আসবো। আরে পাগল হলি নাকি রনি, রাতের বেলা গিয়ে বিপদে পড়বো নাকি? দিনের বেলা কেউ সাহস পায় না তেঁতুল পাড়তে, আর আমরা যাব রাতের বেলা? আমার কথা শুনে রনি বলল, আরে বোকা, আমরা 3 জন, আমাদের কাছে তো লাইট আছে, ভয় কিসের, চল, এসে যেহেতু পড়েছি তেঁতুল খেয়েই যাব। রনির কথা শুনে সবুজ বলল, রনি ঠিকই বলেছে। এই নাহিদ, ভয় কিসের, আমরা 3 জন, চল চল, তো কিছুই হবে না। আমি আর কি বলবো, ওদের দুজনে জোরাজুরিতে চলে গেলাম মায়াবী পুকুর পাড়ে। জায়গাটা আসলেই ভয়ানক, চারিদিকটা কেমন নিরিবিলি। তেঁতুল তলায় গিয়ে আমি রনি ও সবুজকে বললাম, আচ্ছা 2 জন গাছে উঠি, 1 জন নিচে থাকি, বুঝলি? 2 জন গাছে উঠলে তাড়াতাড়ি তেঁতুল পাড়তে পারবো, তা নিচে কে থাকবি? আমার কথা শুনে সবুজ বলল, আমি তো তেমন গাছে উঠতে জানি না, আর তুই রনি দুজনেই গাছে উঠ, আমি নিচে দাঁড়িয়ে থাকি। সবুজের কথায় আমি ও রনি দুজনে গাছে উঠতে লাগলাম। গাছটা বেশ বড়, ডালপালাও অনেক। নিচ থেকে সবুজ বলল, সাবধানে চড়। সবুজের কথা শুনে বললাম, ঠিক আছে, নিচে সাবধানে থাকিস, দেখিস কোনো পরি যেন আবার ধরে না নিয়ে যায়। যাই হোক, দুজনে গাছে উঠলাম তেঁতুল পাড়ার জন্য। দুজনে তেঁতুল ছিটছে। হঠাৎ আমার চোখ পড়ল মায়াবী পুকুরের দিকে। আমি দেখলাম পুকুর থেকে উঠে আসছে এক এক করে 7টা সাদা কাপড় পরা অবয়ব। এসব দেখে ভয় পেয়ে গাছ থাকা রনিকে বললাম, রনি রনি এ দেখ। আরে দেখ না, ওগুলো কি? পুকুর থেকে উঠে আসছে। আমার কথায় রনি কোনো উত্তর দিল না, তাই পেছন ফিরে বললাম, কিরে কথা বলিস না কেন? কিন্তু এ কি, রনি কোথায়? দুজনে তো একই সাথে গাছে উঠেছিলাম, গাছে তো কেউ নেই। তাড়াহুড়ো করে গাছ থেকে নেমে নিচে দেখি সবুজও নেই। এদিক সেদিক তাকিয়ে ডাকতে লাগলাম, এই রনি কোথায় তুই? সবুজ, এই কোথায় গেলি? নাকি দুজনে মিলে আমাকে ভয় দেখানোর প্ল্যান করলি? আরে ভাই, ভয় লাগছে আমার, দেখ, মজা করিস না। আর সামনে আয়। কিরে আসবি না? ওকে, আমি চলে যাচ্ছি। এই বলে সেখান থেকে আসতে লাগলাম। ঠিক তখনই পেছন থেকে একজন বলে উঠল, কোথায় যাচ্ছিস? তেঁতুলগুলো দিয়ে যা। কথাটা শুনে পেছন ফিরে তাকালাম আর রাগে বলে উঠলাম, কে আপনি? এমনিতে কষ্ট করে তেঁতুলগুলো পেরেছি, আপনি কে যে আদেশ করেন? আমার কথায় একটা লোক আস্তে আস্তে আমার দিকে এগোতে লাগলেন। দূর থেকে এতক্ষণ কিছু না দেখা গেলেও কাছে আসার সাথে সাথে আমি দেখতে পেলাম একটা মানুষের বডি, কিন্তু তাতে কোনো মাথা নেই, মাথা ছাড়া বডি। কিন্তু কথা বলছে কিভাবে তাহলে? হাঁটছেও বা কিভাবে? এটা দেখার পর হাতে থাকা তেঁতুলগুলো ফেলে দিয়ে একটা দৌড় দিলাম। ভয় পেয়ে এক দৌড়ে বাসায় চলে আসলাম। সেই রাতটা কতটা ভয় কেটেছে বলার ভাষা নেই। পরের দিন সকাল সকাল রনির বাসায় গেলাম, রনিকে ডাকলাম, রনি, এই রনি, বাড়িতে আছিস? আমার ডাকে রনি বের হয়ে বলল, আরে নাহি, তুই আমার বাড়িতে? আমি তো চিন্তা করলাম তোর বাড়িতে যাব। এই, তুই কালকে আমাকে একা রেখে কোথায় গিয়েছিলি সে জবাবটা দে আগে। বাহ, আমি বলার আগে তুই কি সুন্দর মিথ্যা বললি। এই, তুই আমাকে একা রেখে গিয়েছিলি কেন রাতের বেলা? কি বলিস, মাথা ঠিক আছে তো? তুই আর আমি একসাথে তেঁতুল গাছে উঠলাম তো, তাহলে তুই আর সবুজ আমাকে একা রেখে কেন পালালি? দেখ রনি, বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু, সত্যি করে বল, আমাকে রাতের বেলা মায়াবী পুকুরে রেখে আসার মানে কি ছিল? বিশ্বাস কর, আমি কিচ্ছু করিনি, তুই সবুজকে জিজ্ঞেস কর।
আচ্ছা সবুজ কোথায়, চল আগে ওর সাথে দেখা করি, তারপর সব কথা মিলে যাবে। রনির কথায় একমত হয়ে বললাম ঠিক আছে চল। এই বলে দুজনে চলে গেলাম সবুজের বাসায়। গিয়ে সবুজকে ডাকতে লাগলাম, সবুজ, এই সবুজ, বেরিয়ে আয়। আমাদের ডাকে সবুজের মা বেরিয়ে এসে বলল, আরে সবুজকে ডাকছো? ও তো কাল রাত থেকে বাসায় ফেরেনি। আমি তো ভাবছি তোমাদের বাসায় আছে হয়তো। কোথায় ও? ওর কিছু হয়নি তো? সবুজের মায়ের মুখে কথাটা শুনে আমি বলে উঠলাম, না আন্টি, কাল রাতে ও আমার বাসায় ছিল, সকালে এসেছিল, তাই ডাকতে আসলাম। ও তাহলে বাসায় আসেনি? আচ্ছা ঠিক আছে, আমরা আসি তাহলে। এই বলে চলে আসলাম ওখান থেকে। আমার দিকে রনি তাকিয়ে বলল, এটা কি হলো? সবুজের মাকে মিথ্যা বললি কেন? আমি বললাম, আরে বোকা, মিথ্যাটা না বললে সবুজের মা চিন্তা করত সবুজ মনে হয় বাসায় আসেনি। এখন তাড়াতাড়ি চল, মায়াবী পুকুর পাড়ে, সবুজের সাথে নিশ্চয়ই খারাপ কিছু হয়েছে। এই বলে দুজনে তাড়াতাড়ি চলে গেলাম পুকুর পাড়ে। সেখানে গিয়ে দেখি সবুজ তেঁতুল গাছের নিচে জ্ঞান হারিয়ে পড়ে আছে। এটা দেখে রনি ও আমি এক দৌড়ে ওর কাছে গেলাম। কাছে গিয়ে আমি ও রনি তাড়াতাড়ি করে সবুজকে জ্ঞান ফেরালাম। জ্ঞান ফিরতে সবুজ আমার ও রনির মুখের দিকে তাকিয়ে বলল, কিরে তোরা বেঁচে আছিস? সবুজের মুখে কথাটা শুনে বললাম, বেঁচে আছি মানে? আমি ও রনি তো ঠিকই আছি। আমার মুখে কথাটা শুনে সবুজ বলল, ভাই তাড়াতাড়ি চল এখান থেকে, তারপর খুলে বলছি, চল তাড়াতাড়ি। ওর কথা শুনে আমি বললাম, তোর কি হয়েছে? তুই এখানে জ্ঞান হারিয়ে পড়ে আছিস, আবার আমাদেরকে দেখে জিজ্ঞেস করছিস বেঁচে আছে কিনা, ঘটনা কি? তখন সবুজ বলে উঠল, এখানে এসব শোনার সময় নয়, তাড়াতাড়ি চল এই জায়গা থেকে। সবুজের কথায় তিনজন চলে আসলাম মায়াবী পুকুর পাড় থেকে অন্য কোথাও। সেখানে এসে সবুজকে বললাম, আচ্ছা এবার বলতো কি হয়েছে, তুই জ্ঞান হারালি কিভাবে? জবাবে সবুজ বলল, তাহলে শোন, কাল রাতে তুই আর রনি দুইজনে যখন তেঁতুল গাছে উঠছিলি, তখন আমি নিচে দাঁড়িয়ে ফোন টিপছিলাম। হঠাৎ দেখলাম পুকুর থেকে সাদা কাপড় পরা 7টা অবয়ব পানি থেকে উপরে উঠে আসছে। এসব দেখে অনেক ভয় পেয়েছিলাম আমি। গাছের উপরে তাকিয়ে তোদেরকে ডাকতে যাব, কিন্তু উপরে তাকিয়ে দেখি তোরা নেই। কোথায় মিলিয়ে গেলি তোরা? গাছ থেকে নামলে তো আমি দেখতাম, আশেপাশে কেউ নেই। আমি একা চিন্তা করলাম বেশি কিছু হবার আগেই পালাতে হবে। এই ভেবে দৌড়াতে যাব, বিশ্বাস কর আমি এক পাও সামনে এগোতে পারছিলাম না। পাটা যে আঠার মতো মাটির সাথে লেগে গেছে, চিৎকার দিব তাও পারছে না। হঠাৎ আমার চারিদিকে পুকুর থেকে সেই ভয়ানক অবয়বগুলো ঘিরে ধরে। তাদের মধ্যে একজন বলে ওঠে, কিরে তেঁতুল খাবি তাই না? তোরা জানিস না এটা আমাদের বসবাসের স্থান? আজকে তেঁতুল খাবারের স্বাদ মিটিয়ে দেব। এ বলে দুটি অবয়ব কোথা থেকে তোর আর রনির পা ধরে টানতে টানতে আমার সামনে নিয়ে আসলো, আর তোদের বুক ছিঁড়ে কলিজা নাড়ি ভুড়ি বের করে খাচ্ছিল আমার সামনে। এটা দেখে আর নিজেকে ধরে রাখতে পারিনি, জ্ঞান হারিয়ে ফেলেছি। জ্ঞান ফিরে দেখি তোরা ঠিক আছিস, তাহলে তাই তোদের দেখে জিজ্ঞেস করলাম তোরা বেঁচে আছিস। তোরা যদি বেঁচে আছিস তাহলে রাতে যে দেখলাম তোদের বুক ছিঁড়ে ফেললো। সবুজের মুখে কথাগুলো শুনে আমি ও রনি একজন আরেকজনের দিকে তাকিয়ে বললাম, আমরা তো ঠিকই আছি। রনি বলল, হ্যাঁ সবুজ আমরা ঠিক আছি, কিন্তু কাল রাতে তো আমি দেখেছি অন্য ঘটনা। রনির মুখে কথাটা শুনে বললাম, ঘটনা কি দেখেছিস তুই বলতো আমাদের। তখন রনি বলতে লাগলো। আমার মুখে কথাটা শুনে রনি বলল, শোন, কাল রাতে তো সবুজকে গাছের নিচে রেখে তুই আর আমি গাছে উঠছিলাম তেঁতুল পাড়ার জন্য। গাছে উঠে আমিও তোদের মতো দেখছি পুকুর থেকে এক এক করে 7টা সাদা কাপড় পরা অবয়ব উঠে আসছে। এটা দেখে আমি ভয় পেয়ে তোকে বলি, নাহি দেখ ওগুলো কি। কিন্তু পরে খেয়াল করে দেখলাম তুই গাছে নেই, আমি একাই গাছে বসে আছি। খুব ভয় লাগছিল, তোদের দুজনকে কোথাও দেখতে পাচ্ছিলাম না। মনে মনে ভাবলাম এখানে থাকলে বিপদ হবে, কিন্তু ভয়ের বিষয়টা কি জানিস? কি? সবুজ বলল, বল তারপর কি হলো রনি? রনি বলল, ভয়ের বিষয়টা হলো আমি গাছ থেকে নামতে পারছি না, গাছের সাথে হাত পা আঠার মতো লেগে গেছে। অনেক ছুটানোর চেষ্টা করছিলাম কিন্তু পারিনি। এদিকে ভয়ে চিৎকারও দিতে পারছিলাম না, কারণ গাছের নিচে তখন সে সাদা কাপড় পরা অবয়বগুলো ঘোরাঘুরি করছিল। হঠাৎ কে যেন গাছ থেকে আমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। বুকে ও কোমরে প্রচণ্ড ব্যথা পেয়েছিলাম তখন। নিচে পড়তে দেখলাম গাছের নিচে থাকা অবয়বগুলো চোখের সামনে কুকুরের রূপ নিয়ে আমাকে চারদিক থেকে ঘিরে ধরল। কুকুরগুলোকে দেখে মনে হচ্ছিল এই বুঝি ছিঁড়ে খাবে আমাকে। মনের মধ্যে একটু সাহস নিয়ে চিৎকার দিয়ে দিলাম একটা দৌড়। পেছন থেকে কুকুরগুলো আমার দিকে দৌড়াতে শুরু করলো। প্রাণের ভয়ে কোন দিকে দৌড়াচ্ছে জানি না। হঠাৎ খেয়াল করলাম পেছনে কুকুরগুলো নেই। মনের মধ্যে একটু সাহস ফিরে এলো তখন, কিন্তু আমি কোথায়, এটা কোন জায়গা? নিজেকে খেয়াল করলাম একটা মাঠের মধ্যে চলে আসছি। সামনে আলো দেখা যাচ্ছে, নিশ্চয়ই কোনো লোক হবে, তাই আলোটাকে উদ্দেশ্য করে এগিয়ে গেলাম। কাছাকাছি গিয়ে দেখলাম একটা না অনেক লোক, সবাই ঘিরে ধরে কি যেন দেখছে। আমি কাছে যেতেই সবাই বলাবলি করছিল, ও আসছে, ওকে দেখতে দাও। ওদের কারো কথা বুঝতে পারছিলাম না, তবে এটা বুঝতে পারলাম লোকগুলো কারো জানাজায় আসছে, কেউ মারা গেছে হয়তো। হঠাৎ একজন আমাকে উদ্দেশ্য করে বলল, আসেন লাশগুলো দেখেন, দুটি তাজা লাশ।
লোকটার কথা শুনে ভয়ে দাঁড়িয়ে গেলাম। এসব কথা ইনি আমাকে কেন বলছে? তখন আবারও একজন বলে উঠল, সামনে আসেন, লাশ দুটোকে দেখুন। লোকটার কথায় মনের অজান্তেই সামনে এগিয়ে গিয়ে যা দেখলাম সেটা দেখে আমার অবস্থা শেষ। সবুজ বলল, কেন, কি দেখেছিলি? আমি বললাম, হ্যাঁ রনি বল, কি দেখেছিলি? রনি বলল, ভাই কি বলবো, ওখানে গিয়ে দেখি সে লাশগুলো আর কেউ না, তোর আর সবুজের, তোদের দুজনের লাশ। তোদের লাশ দেখে হাউমাউ করে কাঁদতে লাগলাম। তখন আমার সাথে থাকা সবাই বিকট শব্দ করে হাসতে লাগলেন, আর একজন বলে উঠলেন, ওদের মতো তোরও একই অবস্থা হবে, আর দেরি নেই। লোকটার কথা শুনে বুঝে গেলাম এরা আসলে কেউ মানুষ না, তাই কিছু না বলে ওখান থেকে ভয়ে দৌড়াতে লাগলাম। তখন পেছন থেকে লোকগুলো বলছিল, বাঁচবি না, কেউ বাঁচবি না। আমি পেছনে না তাকিয়ে এক দৌড়ে বাসায় চলে আসছি। কাল রাতে ঘুমাতে পারিনি ভয়ে, বুঝলি? রনির মুখে কথাটা শুনে আমি ও সবুজ ভয়ে ভয়ে বললাম, আমরা তো বেঁচে আছি, কাল লাশ দেখেছিলি? রনি বলল, জানি না, এগুলো নিশ্চয়ই খারাপ জিন ছিল। এখন বিশ্বাস হলো ওই রহস্যময় পুকুর আসলে ভয়ানক। কি জানি কোন বিপদে পড়লাম। চল ভাই, কোনো কবিরাজ দেখাই। রনির মুখে কথাটা শুনে আমি বললাম, এখন না, যা সমস্যা হবার কাল রাতে হয়েছে। সামনের সমস্যা না হলে কোনো দরকার নেই কবিরাজের কাছে যাবার, আর সমস্যা হলে তখন না হয়ে যাব। আমার কথা শুনে সবুজ বলল, ঠিক বলেছিস, তাহলে তাই করি। এ বলে সেদিনের মতো সবাই বাসায় চলে আসি। এরপর 2 দিন ভালো ছিল। হঠাৎ এক রাতের ঘটনা। এক রাতের মধ্যে মধ্যরাতে হঠাৎ ঘুমটা ভেঙে গেল। আমি জানি না কেন হঠাৎ ঘুম ভেঙে গেল, তবে কেমন যেন মনে হচ্ছে একটু আগে এখানে কেউ ছিল। রুমের মধ্যে ফিল করতে পারছি অন্য কেউ আছে। রুমের লাইটটা জ্বালিয়ে দেখলাম, না তো, রুমে তো কেউ নেই। তাই লাইটটা বন্ধ করে শুয়ে পড়লাম। চোখে ঘুম ঘুম ভাব চলে আসছিল। ঠিক তখনই শুনতে পেলাম একটা আওয়াজ। আমার রুমের বাইরে যেন কেউ হাঁটাহাঁটি করছে। মনে মনে ভাবলাম, চোর আসলো নাকি? এই ভেবে জানালার পাশে গিয়ে আস্তে আস্তে করে একটু ফাঁক করে বাইরে তাকাতে দেখলাম 2টা কালো ছায়া দ্রুত বাতাসে মিলিয়ে গেল। মনের মধ্যে একটা ভয় চলে আসছিল তখন। কি দেখলাম এগুলা? যাক, ভয় পেলে ভয় বাড়ে, এই ভেবে শুয়ে পড়লাম। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না, আবারও হঠাৎ ঘুম ভেঙে গেল। কিন্তু এবার ঘুম ভাঙতেই দেখতে পেলাম আমি আমার রুমে নেই। এটা কোন জায়গা? আমি এখানে এলাম কি করে? আমি স্বপ্ন দেখছি না তো? হাতের মধ্যে চিমটি কেটে দেখলাম, না, এটা স্বপ্ন না, এটা বাস্তব। শরীর কাঁপতে লাগলো। আমি রুমে ঘুমিয়েছিলাম, তাহলে এটা কোন জায়গা? এখানে এলামই বা কি করে? চারিদিকে চিৎকার করে বলতে লাগলাম, কেউ আছেন? কেউ কি আছেন? কিন্তু আমার চিৎকার কেউ শুনতেই পারছে না। অন্ধকারের মধ্যে সামনে একটু এগোতে যাব, বুঝতে পারলাম জায়গাটা অন্য কোথাও না, এটা সেই রহস্যময় পুকুর পাড়। বুকের মাঝে ধুকপুকানি বেড়ে গেল। আমি এই পুকুর পাড়ে এলাম কি করে? কে নিয়ে আসলো আমাকে? না, এখানে আর এক মুহূর্ত থাকা ঠিক হবে না, নিশ্চয়ই খারাপ কিছু হবে। এই ভেবে পালাতে যাব, ঠিক তখনই শুনতে পেলাম রনির আওয়াজ। রনি একটা চিৎকার দিল। ওর আওয়াজ পেয়ে এগিয়ে গেলাম সেদিকে। সামনে এগোতে দেখলাম সবুজ তেঁতুল গাছের নিচে বসে আছে, ওর পাশে পড়ে আছে রনি। আমি পাশে যেতেই সবুজ বলল, তুই এসেছিস, আয় আয়, তোর জন্য অপেক্ষা করছিলাম। এ বলে সবুজ মাটিতে পড়ে থাকা রনির বুকটা ছিঁড়ে ফেলল আমার সামনে, আর আমাকে উদ্দেশ্য করে বলল, আয় আয় না, কাছে আয়, তেঁতুল দিয়ে রক্ত খাবার মজাই আলাদা। কিরে, খাবি না? না না, এটা হতে পারে না, এটা কিভাবে সম্ভব? এরা আমার বন্ধু হতে পারে না, আমি নিশ্চয়ই ভুল দেখেছি। জোরে একটা চিৎকার দিয়ে দৌড় দিলাম সেখান থেকে। প্রাণের ভয়ে দৌড়াচ্ছি। হঠাৎ একটা গাছের সাথে ধাক্কা লেগে মাটিতে পড়ে যায় আর জ্ঞান হারিয়ে ফেলি। কতক্ষণ অজ্ঞান হয়েছিলাম জানি না। জ্ঞান ফিরতে দেখলাম নিজের রুমে শুয়ে আছি। তাড়াহুড়ো করে উঠে বিছানায় বসলাম। আরে কি হলো? আমি রুমে আসলাম কি করে? আমি তো পুকুর পাড়ে ছিলাম, দৌড়াতে গিয়ে গাছের সাথে ধাক্কা লেগে জ্ঞান হারিয়েছিলাম। তাহলে আমাকে নিয়ে আসলো কে? স্বপ্ন দেখলাম না তো? বিছানা থেকে উঠে আয়নার সামনে গিয়ে দেখলাম, না, ঠিকই আছে। গাছের সাথে ধাক্কা লাগার সময় কপালে ব্যথা পেয়েছিলাম, সেটার দাগ তো ঠিকই আছে। এটা তো বাস্তব, স্বপ্ন না। এগুলো কি হচ্ছে আমার সাথে? বাবা মাকে ডাকবো নাকি? না, ওদের জানানো ঠিক হবে না। মনে মনে ভাবছি, এগুলো কি শুধু আমার সাথেই ঘটছে নাকি সবুজ ও রনির সাথেও ঘটছে? ওদের কাছে কি যাব নাকি? কিন্তু এখন তো রাত, সকাল হলেই চলে যাব, এই ভেবে বসেছিলাম। ভয়ে আর ঘুমাইনি। বাকিটা সময় যদি আবার কিছু ঘটে যায়। অপেক্ষা করতে করতে সকাল হলো। আমি তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম রনি ও সবুজের সাথে দেখা করার উদ্দেশ্যে। মাঝ রাস্তায় যেতেই দেখলাম রনি ও সবুজ আমার বাসার দিকে আসছে। আমাকে দেখে ওরা বলল, নাহিদ, আমরা তো তোর কাছেই যাচ্ছি। আমি বললাম, কেন রে, আমার কাছে কেন? আমিও তো তোদের কাছেই যাচ্ছি। কাল রাতে আমার সাথে ভয়ানক ঘটনা ঘটেছে রে। এ বলে তাদেরকে পুরো ঘটনা খুলে বললাম। আমার মুখে ঘটনা শুনে সবুজ বলল, ভাই, কাল রাতে আমি ভয়ানক স্বপ্ন দেখেছি। স্বপ্নে দেখলাম 2টো কালো ভয়ানক অবয়ব আমার পা ধরে টানতে টানতে সেই পুকুর পাড়ে নিয়ে গেল, আর আমাকে বলল, মরবি, সবাই মরবি, কেউ বাঁচবি না। এই বলে আমাকে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দিল।
আর আমাকে পানিতে চুবিয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল, ছটফট করছিলাম। তখন একটা চিৎকার দিই আর ঘুমটা ভেঙে যায়। সবুজের মুখে কথাগুলো শুনে রনি বলল, জানি না এসব কি হচ্ছে আমাদের সাথে। কাল রাতে আমি যতটা ভয় পেয়েছি, ভাগ্য ভালো মারা যায়নি। এই বলে রনি কাল রাতে ওর সাথে ঘটে যাওয়া ঘটনা বলতে লাগলো। রনি বলল, কাল রাতে ঘুমিয়েছিলাম, হঠাৎ কারো ডাকে আমার ঘুম ভাঙে। ঘুম ভাঙতে যখন চোখ মেললাম তখনই দেখলাম আমার বুকের ওপর একটা ভয়ানক আকারের অবয়ব বসে আছে। ওর মুখটা মনে হয় আগুনে পুড়ে গেছে, এতটা ভয়ানক। আমি কথা বলতে পারছিলাম না, কারণ আমার গলা চেপে ধরছিল। ছটফট করছি। এমন অবস্থায় দেখলাম পাশে থাকা আরেকটা অবয়ব বলছে, বেশি সময় নেই, মালিক বলেছে তোরা মরবি, সবাই মরবি। তেঁতুল খাবার শখ মিটে গেছে তাই না, এখন প্রাণটা নিয়ে নেব। এরপর আমার কিছু মনে নেই। ঘুম ভাঙে সকালে, শরীরে অনেক ব্যথা করছে আমার। দেরি না করে সবুজকে নিয়ে তাই তোর বাসার দিকে যাচ্ছি। রনির মুখে কথাটা শুনে বললাম, চল এখনই, আর অনেক দেরি হয়েছে, আমাদের আর দেরি করা ঠিক হবে না, এখনই একটা ভালো কবিরাজের কাছে যাব। আমার কথায় সবুজ ও রনি রাজি হলেন। তিনজনই একটা ভালো কবিরাজের কাছে গেলাম। কবিরাজ আমাদের কাছ থেকে পুরো ঘটনা শুনলেন। শুনে বললেন, তোমরা ভুল করছো, রহস্যময় পুকুর জায়গাটা ভালো না, সেখানে যে তেঁতুল গাছটা আছে না, সেখানে খারাপ জিনেরা বসবাস করে। তোমরা তাদের ডিস্টার্ব করাতে এখন তোমাদের পেছনে লেগেছে। তোমাদের বড় কোনো ক্ষতি না করে ছাড়বে না, এমনকি মেরেও ফেলতে পারে। কবিরাজের কথা শুনে ভয়ে ভয়ে বললাম, আমরা তো ভুল করেছি, আপনি কিছু একটা করেন। আমাদের কথা শুনে কবিরাজ বললেন, ঠিক আছে, তোমাদের মধ্যে কারো ওপর আমি ওই খারাপ জিনগুলোকে হাজির করি, তারপর কথা বলে দেখি কি চায় ওরা। হুজুরের কথা শুনে সবুজ বলল, হুজুর আমার রাশি ভালো না, আমার উপর হাজির করাতে পারেন। এই বলে সামনে বসে পড়লেন সবুজ। আমি ও রনি পাশে দাঁড়িয়ে আছি। কবিরাজ কাজ শুরু করলেন। অনেক চেষ্টার পর অবশেষে সবুজের ওপর খারাপ জিনগুলো হাজির হলো। জিনগুলো হাজির হয়ে কবিরাজকে বলতে লাগলেন, তোর এত বড় সাহস, আমাদের ডেকেছিস কি জন্য? তোকেও এদের সাথে মেরে ফেলবো। জবাবে কবিরাজ বলল, যা পারিস করিস, আগে এটা বল এদের পেছনে কেন লাগলি? ওরা না জেনে ভুল করেছে। তখন খারাপ জিনগুলো বলতে থাকে, ওদের কোনো ক্ষমা নেই, ওদের মরতেই হবে, আমাদের কেন ডিস্টার্ব করলো? এভাবে অনেকক্ষণ কবিরাজ ও জিনগুলোর মধ্যে তর্ক হয়, কিন্তু কোনোভাবে কাজ হচ্ছিল না। তাই উপায় না পেয়ে কবিরাজ জিনগুলোকে বোতলে বন্দি করেন আর মাটিতে পুঁতে রাখেন। যাক, অবশেষে হয়তো রক্ষা পেলাম। কিন্তু না, ভেবেছিলাম আর সমস্যা হবে না, কিন্তু সমস্যাটা 2 দিন পর থেকে আরো বেড়ে গেল। এক রাতের ঘটনা। রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়লাম। একটা কান্নার আওয়াজ পেয়ে ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙতে মনের অজান্তে বলে উঠলাম, কে কান্না করে এত রাতে? কার কি হলো? কিন্তু আমার কথার কোনো উত্তর পেলাম না। এদিকে কানে ভেসে আসলো শেয়ালের ডাক। আরে, শেয়াল আবার আসলো কোথা থেকে? রুমের মধ্যে শেয়াল ঢুকলো নাকি? শেয়ালের ডাক শুনে চোখটা মেলে যা দেখলাম তাতে আমার অবস্থা খারাপ। আমি দেখলাম আমি সেই পুকুর পাড়ে শুয়ে আছি। এটা কিভাবে সম্ভব? এসব কি হচ্ছে আমার সাথে? আমি কিভাবে আসলাম পুকুর পাড়ে? চারদিকে অন্ধকার, কিছুই দেখতে পাচ্ছি না। কিন্তু এখানে থাকলে ওরা আমাকে মেরে ফেলবে। উঠে একদিকে দৌড় দিলাম। সামনে একটু দৌড়াতেই কিছু একটার সাথে ধাক্কা লেগে মাটিতে পড়ে গেলাম। মাটিতে পড়ে দেখলাম সেটা একটা ঘোড়া। শুধু ঘোড়া বললে ভুল হবে, শরীরটা ঘোড়ার কিন্তু মুখটা মানুষের, তাও আবার ভয়ানক আকারের। এটা দেখে একটা চিৎকার দিয়ে উল্টো দিকে দৌড় দিলাম। কিছু দূর যাবার পর এবারও কিছু একটার সাথে ধাক্কা লেগে পড়ে গেলাম। এবার কোনো ভয়ানক কেউ না। ধাক্কা লাগার পর জানতে পারলাম এটা অন্য কেউ না, রনি। রনিকে দেখে বললাম, আরে রনি, তুই এখানে কিভাবে আসলি রনি? রনি বলল, ভাই জানি না কিভাবে আসলাম, ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি আমি এখানে। রনির কথা শুনে বললাম, রনি চল এখনই পালা এখান থেকে, ভয়ানক কিছু ঘটার আগে। রনি বলল, নাহি দাঁড়া। আমি বললাম, কেন? কারণ সবুজ ওখানে জ্ঞান হারিয়ে পড়ে আছে। মানে সবুজও এখানে আসলো কিভাবে? যেভাবে আমরা এসেছি সেভাবে আসছে হয়তো, কিন্তু ও হয়তো ভয়ানক কিছু দেখেছে তাই জ্ঞান হারিয়েছে। আমি বললাম, তাড়াতাড়ি চল ওর ওখানে। এই বলে তাড়াতাড়ি চলে গেলাম সবুজের কাছে। কাছে গিয়ে তাড়াতাড়ি করে সবুজের মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফিরালাম। জ্ঞান ফিরে সবুজ আমার ও রনির মুখের দিকে তাকিয়ে বলতে লাগলো, আমি এখানে আসলাম কি করে? তোরাও বা আসলে কিভাবে? জবাবে আমি বললাম, এখন এসব বলার সময় নয়, চল উঠে দাঁড়া, তাড়াতাড়ি পালাতে হবে এখান থেকে। কথা মতো সবুজকে নিয়ে পালাতে যাব, ঠিক তখনই দেখলাম আমাদের সামনে সাদা কাপড় পরা 4-5টা অবয়ব দাঁড়িয়ে আছে। হঠাৎ পেছন থেকে একটা অবয়ব একটা মানুষের পা ধরে টানতে টানতে আমাদের সামনে নিয়ে আসলো আর কুড়াল দিয়ে একের পর এক কোপাতে লাগলো লোকটার বুকে আমাদের সামনে। চোখের সামনে ঘটছে এসব ঘটনা। ভয়টা আরো বেশি লাগছিল যখন দেখলাম সে লোকটা আর কেউ না, সেটা কবিরাজ। সাদা কাপড় পরা অবয়বগুলো একের পর এক কবিরাজের বুকে আঘাত করতে থাকলো। কিছুক্ষণ পরেই পড়ে রইল কবিরাজের শরীরটা। একসময় অবয়বগুলো কবিরাজের মৃত শরীরটা ছিঁড়ে রক্ত মাংস খেতে লাগলো আর বলতে লাগলো, তোর এত বড় সাহস, আমাদের লোককে বোতলবন্দি করিস? এটা বলে হাসতে লাগলো।
আর আমার দিকে তাকিয়ে বলতে লাগলো, কেউ বাঁচবি না, সবকটা মরবি। প্রাণের ভয়ে পেছনে ঘুরে তিনজন দৌড়াতে লাগলাম। ওদিকে পেছনে মনে হচ্ছে গাছপালা ভেঙে কেউ আমাদের পিছনে দৌড়ে আসছে। রাতের অন্ধকারে রাস্তা না পেয়ে জঙ্গলের রাস্তা ধরে দৌড়াতে লাগলাম। কি জানি কি হতে চলেছে আমাদের সাথে। দৌড়াতে দৌড়াতে জঙ্গলের মাঝখানে দেখতে পেলাম একটা কুঁড়ো ঘর, সেখানে আলো জ্বলছে। আলোটা দেখে রনি বলল, চল তাড়াতাড়ি ওখানে যাই, আলো দেখতে পাচ্ছি, নিশ্চয়ই কোনো মানুষ থাকে ওখানে। রনির কথা শুনে বললাম, জঙ্গলের মাঝে বাড়ি আসবে কিভাবে, কি জানি কে আছে ওখানে, আচ্ছা চল গিয়ে দেখি কাউকে পাই কিনা। এই বলে বাড়িটার কাছে গিয়ে ডাকতে লাগলাম, কেউ আছেন, কেউ কি থাকেন এখানে, আমরা বিপদে পড়েছি, আমাদের একটু সাহায্য করুন। বেশ কিছুক্ষণ ডাকার পর কুচকুচে কালো একজন বৃদ্ধ লোক বেরিয়ে আসলেন। বেরিয়ে এসে বললেন, কে তোমরা, রাতের বেলা এই জঙ্গলে কি করছো? বৃদ্ধ লোকটার কথা শুনে আমি পুরো ঘটনা খুলে বললাম। আমার কথা শুনে লোকটা বললেন, তাহলে ভয় পেয়েছো তোমরা, আসো, আমার এই একটাই ঘর, আজকে রাতটা কোনোভাবে কাটিয়ে দাও। এই বলে তিনজন সে বৃদ্ধ লোকটার ঘরে ঢুকলাম। কিরকম অদ্ভুত ঘরটা। ঘরে ঢোকার কিছুক্ষণ পর সে বৃদ্ধ লোকটা গ্লাসের মধ্যে কিছু একটা এনে আমাদের দিকে এগিয়ে দিয়ে বললেন, নাও এটা খেয়ে নাও। যাক, তাও তো পানি মিলল, রাতের বেলা এটা খেয়ে কাটিয়ে দেই। এইভাবে গ্লাসটা হাতে নিয়ে চিৎকার দিয়ে উঠলাম তিনজনই, কারণ গ্লাসের মধ্যে পানি নেই, সবগুলো রক্ত। আমাদের চিৎকার শুনে বৃদ্ধ লোকটি বলল, কি হয়েছে, তোমরা চিৎকার করছো কেন? ওনার কথা শুনে বললাম, রক্ত কেন খেতে দিয়েছেন, এগুলো রক্ত। আমার কথা শুনে লোকটা বললেন, কই দেখি, না এগুলো পানি, এই যে দেখো, তোমরা মনে হয় ভুল দেখছো। আরে সত্যি তো পানি, তাহলে একটু আগে তো রক্ত দেখেছিলাম, এখন পানি হলো কিভাবে? অবাক হয়ে একজন আরেকজনের দিকে তাকালাম, কারণ চোখের ভুল একজনের হতে পারে, তাই বলে তিনজনেরই ভুল হবে? যাই হোক, পানিটুকু খেয়ে নিলাম। তখন লোকটা বলল, তোমরা এই রুমটায় থাকতে পারো, আমি আমার পাশের ছোট্ট রুমটায় শুয়ে পড়ি। এই বলে বৃদ্ধ লোকটি চলে গেলেন। দরজাটা চাপিয়ে সবুজ ও রনিকে বললাম, লোকটা কেমন অদ্ভুত না? আর ওটা কি হলো? গ্লাসে তো প্রথমে রক্ত দেখলাম, পরে পানি হলো কি করে? আমার কথা শুনে সবুজ বলল, ভাই আমার কিছু গড়বড় লাগছে। রনি বলল, আরে না, ওসব কিছু চিন্তা করিস না, চল ঘুমা, এবার সকাল হলেই চলে যাব। এই বলে সবাই শুয়ে পড়লাম। রাত আর বেশি নেই, চোখে ঘুম আসছিল। ঠিক তখনই সবুজ আমাকে ও রনিকে ডাকতে লাগলো, এই উঠ তাড়াতাড়ি ভাই, উঠ না। সবুজের ডাকে উঠে ওকে বললাম, কিরে ডাকছিস কেন, পাগল হলি নাকি, ঘুমা। সবুজ বলল, ভাই যে জিনিস দেখলাম তাতে ঘুম ছেড়ে পালিয়েছে। কি দেখলে তুই? আয় দেখাচ্ছি। এই বলে সবুজ বেড়ার ফাঁক করে বললেন, দেখ। ওর কথা মতো আমি ও রনি বেড়ার ফাঁক দিয়ে পাশের রুমে তাকালাম। তাকিয়ে যা দেখলাম তাতে আমাদের লোম দাঁড়িয়ে গেল। আমরা দেখলাম সেই বৃদ্ধ লোকটি একটা মরা কুকুরের মাংস ও রক্ত খাচ্ছে। বুঝতে আর দেরি হলো না, এটা কোনো মানুষ না, এটা খারাপ কিছু। আস্তে করে দরজাটা খুলে তিন বন্ধু একটা দৌড় দিলাম। তখন পেছন থেকে হা হা করে হেসে উঠল বৃদ্ধ লোকটি আর বলতে লাগলো, কেউ বাঁচবি না, সবাই মরবি। দৌড়ানোর সময় পেছন ফিরে একবার তাকিয়েছিলাম, তখন দেখলাম সেখানে কোনো বাড়ি নেই, কোনো ঘর নেই। তাহলে আমরা কোথায় ছিলাম এতক্ষণ? যাক, এগুলো ভাবার সময় এখন নয়, বাঁচতে হলে পালাতে হবে। প্রাণের ভয় দৌড়াতে দৌড়াতে একটা গ্রামে ঢুকে পড়ি। হঠাৎ রনি বলে ওঠে, ভাই দাঁড়া, এই দেখ মসজিদ, চল মসজিদে ঢুকে পড়ি, তাহলে কোনো সমস্যা হবে না। রনির কথা মতো মসজিদে ঢুকে পড়ি। কিছুক্ষণ পর ফজরের আজান হয়। কাউকে কিছু বুঝতে না দিয়ে নামাজ আদায় করি। নামাজ শেষে কিছুক্ষণ অপেক্ষা করার পর সকাল হয়। মসজিদ থেকে বেরিয়ে বুঝতে পারি আমরা রাতে দৌড়াতে দৌড়াতে পাশের এলাকায় চলে আসছি। যাই হোক, সকাল হতে আমি রনি ও সবুজকে বললাম, চল তাড়াতাড়ি। রনি বলল, কোথায়? কবিরাজের বাড়ি। কিন্তু কবিরাজ তো মারা গেছে, আমাদের সামনে তো ওই জিনগুলো মেরে ফেলেছে। সেটা হয়তো মায়ার খেলা হতে পারে, চল আগে ওনার বাসায় যাই, তাহলে বুঝতে পারবো। এই বলে সোজা চলে গেলাম কবিরাজের বাড়ি। কবিরাজের বাড়ি গিয়ে আমরা তিনজনই অবাক, কারণ কবিরাজ তো বেঁচে আছে। তাড়াতাড়ি করে কবিরাজকে সব ঘটনা খুলে বললাম। আমাদের মুখে এসব ঘটনা শুনে কবিরাজ বললেন, তোমাদেরকে ভয় দেখানোর জন্য এসব করেছে। আমরা তো ওদের টিমের 4 জনকে বোতলে বন্দি করেছি, তাই তাদের সঙ্গীরা এসব করছে। আমার কিছুই হয়নি, আমি ভালো আছি। কবিরাজের মুখে কথাটা শুনে বললাম, এখন উপায় কি? জবাবে কবিরাজ বলল, তাদের সাথে কথা বলতে হবে। এই বলে আবারও সবুজের ওপর কবিরাজ সেই জিনগুলোকে হাজির করালেন। খারাপ জিনগুলো হাজির হয়ে কবিরাজকে বলতে লাগলেন, তোর সাহস তো কম না, আমাদের হাজির করেছিস, মরবি, ওদের সাথে তুইও মরবি। জবাবে কবিরাজ বলে, ছেলেগুলোর পিছু ছাড়ো, ওরা না জেনে ভুল করে ফেলেছে। কিন্তু জিনগুলো কোনোভাবে রাজি হচ্ছিল না। এভাবে কিছুক্ষণ কবিরাজ ও জিনগুলোর মধ্যে তর্ক হয়। অবশেষে জিনগুলো 2টা শর্তে রাজি হয় আমাদের পিছু ছাড়তে। নাম্বার 1, তাদের সঙ্গে যেসব জিনগুলোকে বোতলবন্দি করেছে তাদেরকে মুক্তি দিতে হবে। নাম্বার 2, তাদের খুশি করতে 3টা কালো ছাগল দিতে হবে। জিনগুলোর শর্ত শুনে কবিরাজ বললেন, ঠিক আছে রাজি, কিন্তু কথা দিতে হবে কোনোদিন আর ছেলেগুলোর কোনো ক্ষতি করবে না।
কবিরাজের কথায় জিনগুলো রাজি হয়। তারপর থেকে কোনোদিন আমাদের আর কোনো সমস্যা হয়নি। বাজি ধরে বড় একটা বিপদের হাত থেকে অবশেষে রক্ষা পেলাম।